আপনাদের যারা বুদ্ধিশুদ্ধি দিচ্ছে, যাদের সাথে মাসওয়ারা করে দিল্লির এজেন্ডা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের ক্ষমতায় বসে জনগণের পারসেপশনের এগেইনস্টে চলে গিয়েছেন, তার মানে কার বেনিফিশিয়ারি, কার সাথে মুসলেকা দিয়ে ক্ষমতার আসনে বিএনপি বসেছে, কোন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতার আসনে বসেছে, জনগণের বুঝতে এখন আর বাকি নাই। যদি তারা এগুলো কন্টিনিউ করতে থাকে, আমরা চাই দেশের যে তীব্র সংকট তৈরি হয়েছে, গ্যাসের সংকট, তেলের সংকট, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজকে মানুষ দিন আনছে দিন, প্রতিদিনকার জীবনযাপন পরিচালনা করতে পারছে না। গত এক মাসের মধ্যে 17 লক্ষ বেকারের অ্যাড হয়েছে আমাদের বেকারত্বের খাতায়। 6,40,00,000 মানুষ এখন দারিদ্র সীমার নিচে বসবাস করছে। সরকারের রাষ্ট্র পরিচালনার জন্য টাকা নাই, এ কারণে তারা 2 দিন আগে দেখলাম ট্রেজারি বন্ড ছেড়েছে। সেই ট্রেজারি বন্ডের মধ্য দিয়ে তারা 1,10,000 কোটি টাকা এপ্রিল মাসে জনগণের কাছ থেকে উত্তোলন করতে চায়। ব্যাংকগুলোতে টাকা নাই, যে ব্যাংকে ঋণ নেওয়ার পরে অতিরিক্ত ঋণ নেওয়ার মতো অবস্থা আর ব্যাংকে নাই। ব্যাংকগুলো মানুষের আমানত ফেরত দেওয়ার মতো সিচুয়েশনে নাই। অথচ ইসলামী ব্যাংক, যেটা অধিকাংশ রেমিটেন্স আয়ের একটা বড় সরকারের উৎস বা দেশের উৎস, এই বাংলাদেশ ইসলামী ব্যাংক বা যে ব্যাংকিং চ্যানেলগুলোকে ধ্বংস করার জন্য তারা সেগুলো দখলদারিত্বের অভিনব কৌশলের দিকে তারা যাচ্ছে। একের পর এক প্রশাসনিক দপ্তরগুলোতে নিজেদের লোক বসিয়েছে, অথচ তারা নির্বাচনের পূর্বে বলেছিল এখানে রাজনৈতিক বিবেচনায় কাউকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে না। তারা নিজেদের সাথে দ্বিচারিতা করছে। আমরা বলছি এই মুনাফিকি চরিত্র যদি বাদ দিতে না পারো, মুনাফিকদের পরিণতি আল্লাহর কাছেও যেমন করুন, এই মুনাফিকদের পরিণতি দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করেন, এই জনগণের মাধ্যমেই তাদেরকে অপদস্থ করা হবে। আমরা দেশের জনগণ হিসেবে আপনাদেরকে সহযোগিতা করতে চাই। ফ্যাসিবাদ মুক্ত এই দেশ একটা অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। দেশের শেয়ার বাজারের অবস্থা চরম বিপর্যস্তকর অবস্থা, স্টক মার্কেটের অবস্থা খারাপ, ক্যাপিটাল মার্কেটের অবস্থা খুবই খারাপ। বিনিয়োগকারীরা এখন ধুকে ধুকে মরছে, বিদেশি বিনিয়োগের পরিমাণ কমে যাচ্ছে, বেকারত্বের হার ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এত সংকট আইডেন্টিফাই না করে বরং এমন কিছু বিষয়গুলো নিয়ে দেশের মানুষের সামনে আলোচনা করা হচ্ছে, অথচ জনগণের বেসিক প্রবলেমগুলো মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে না। মেইন স্ট্রিম মিডিয়া এই কথাগুলো বলছে না, এগুলো প্রচার করতে সামহাও দিচ্ছে না। এই মিডিয়া কুয়ের মাধ্যমে তারা জনগণকে একটা অন্ধকারের মধ্যে রাখতে চায়, যে অন্ধকারের মধ্যে আওয়ামী আসলে রেখেছিল এবং তার পরিণতিটা খুব খারাপ হয়েছিল। আমরা বলছি আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি, প্রতিটা জায়গায় মিছিল করেছি। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে লাস্ট 10 দিন টানা মিছিল কর্মসূচি করেছি, অবস্থান কর্মসূচি করছি, ক্যাম্পাসে ক্যাম্পাসে মানববন্ধনের মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। বাংলাদেশের একটা কপাল খারাপ জনগণের, অথবা নেচার খারাপ, যেই জায়গায় রাস্তা যদি অবরোধ না করা হয়, সচিবালয় ঘেরাও যদি না করা হয়, আর থানা ঘেরাও যদি না করা হয়, তাহলে জনগণ যে কিছু বলছে, এই দেশের জনগণ মজ্জাগতভাবে এটা ধরেই নিয়েছে যে এইগুলা তারা আর মানবে না, তাদের আন্দোলনের সক্ষমতা নেই, এরকম মনে করে নিয়েছে। আমরা সরকারের কাছে বলবো, আপনারাও দীর্ঘ 17 বছর ধরে আন্দোলন করছেন, আন্দোলন কোন পর্যায়ে গেলে কিভাবে করতে হয় এগুলো আপনাদের সব জানা আছে। আপনাদের যারা বুদ্ধিশুদ্ধি দিচ্ছে, যাদের সাথে মাসওয়ারা করে দিল্লির এজেন্ডা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের ক্ষমতায় বসে জনগণের পারসেপশনের এগেইনস্টে চলে গিয়েছেন, এখনও সময় আছে, ফেরত আসেন, জনগণের ভাষা বোঝার জন্য চেষ্টা করেন, গণরায় বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা আমরা করতে চাই। আপনারা সেই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করুন। রাষ্ট্রকে ব্যবহার করে সম্পদ লুটপাটের একটি অভয়ারণ্যে পরিণত করিয়েন না, তাহলে আপনারা এই দেশের জন্য, এই জাতির জন্য অনেক বেশি নিন্দার পাত্র হয়ে দাঁড়াবেন। আমরা বাংলাদেশের নতুন যে প্রেক্ষাপট এখন বর্তমানে সৃষ্টি হয়েছে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জনগণের মনে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজমান রয়েছে। আমরা বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে ঘুরে ঘুরে যে বিষয়গুলো মানুষের কাছে শোনার চেষ্টা করছি, তাদের কথাগুলো বলার চেষ্টা করছি, এগুলো মিডিয়ার মাধ্যমে জনগণের এই কথাগুলো সরকারের কাছে আমরা আবেদন হিসেবে উপস্থাপন করছি। কিছু কিছু ক্ষেত্রে বিক্ষোভ মিছিল করছি, মানববন্ধন করছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা সরকারকে সহযোগিতা করার মানসিকতা নিয়েই মূলত এই জাতীয় কার্যসূচিগুলো পালন করছি, যাতে সরকার বুঝতে পারে জনগণের পালস কি, জনগণ আসলে কি চায়। সংবিধানের যে 7ম অনুচ্ছেদের মধ্যে জনগণকে এই রাষ্ট্রের মালিক বলা হয়েছে। সেই মালিকদেরকে মালিক যাদেরকে ক্ষমতায় বসিয়েছে, অর্থাৎ যারা হচ্ছে সেবক হিসেবে ক্ষমতায় বসেছে, এই সেবকেরা এখন মালিকের কথা শুনছে না। এমন যদি চলতে থাকে কতক্ষণ আর চলতে থাকবে? গণভোটের রায় দিল 70% মানুষ, তারা বলল যে আমাদের এই 4টা বিষয়ের উপরে আমরা হ্যাঁ ভোট দিলাম, তোমরা এর উপরে কার্যকর ব্যবস্থা গ্রহণ করো। দুনিয়ার ইতিহাসে গণভোট হয়েছে
এবং তার রায় বাস্তবায়নে গড়িমসি অথবা করে নাই, এটা মনে হয় বাংলাদেশ ছাড়া আর খুব বেশি জায়গায় কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। বিএনপির কথা আমরা বলছি যে বিএনপি ক্ষমতায় এসেছে, তাদের জন্মগত জায়গাটাই ছিল হচ্ছে গণভোটের মাধ্যমে তাদের বৈধতা, এবং তারাই হচ্ছে এই দেশের ইতিহাসে যে গণভোটগুলো হয়েছে তার অধিকাংশ ক্ষেত্রে বেনিফিশিয়ারি, এবং এই ক্ষমতায় বসার মধ্য দিয়ে তাদের লেজিটিমেসি তৈরি হয়েছে এই গণভোটের রায়ের মধ্য দিয়ে। কনস্টিটিউশনের দোহাই দিয়ে যে কথাগুলো তারা এখন বলছে, এটা জনগণ এত কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজগুলো বুঝে না। কোন অধ্যাদেশ পাশ করা হচ্ছে কি হচ্ছে না আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। 133টার মধ্যে তো 90টার অধিক বাস্তবায়ন করে ফেললাম, এই 20-25টা যা আছে এইটা কি এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব? সময় তো এখনো পড়ে আছে, আস্তে আস্তে আমরা এগুলো পরবর্তীতে বিল আকারে আবার উপস্থাপন করি। জনগণ এত কিছু বুঝতে চায় না। তোমার 98টা উঠানোর সুযোগ হইল, যেই জিনিসটা জনগণ প্রত্যক্ষ ভোট দিয়ে দীর্ঘদিন পরে তাদের ভোটাধিকার প্রয়োগ করলো, সেই গুরুত্বপূর্ণ জিনিসটাকেই তুমি ওভারলুক করলা, বাদ দিলা, আবার বলছো জনগণ আস্থা রাখুক তোমাদের উপরে। জনগণ তোমাদের উপরে আস্থা রাখতে চায় না। দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে এই বর্তমান সরকার। ইন্টারিম গভর্নমেন্ট কিছু ফরমেশন নিয়ে এসেছেও বেসিক কিছু জায়গায়। আপনারা দেখেছেন ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স যেটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করেছিল, 5টা ব্যাংক তারা একসাথে করে দিয়েছিল, 4টা এসালম গ্রুপের মালিকানাধীন, এরপরে নাসা গ্রুপের মালিকানাধীন। তাদেরকে আবার মালিকানা ফেরত দেওয়ার জন্য এই গভর্নমেন্ট ব্যাংক রেজুলেশন যে অর্ডিন্যান্স তার 18 ক সংযুক্ত করেছে। 7% মালিকানা কারো থাকলে তারা আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলো ফিরে চলে যাবে। অথচ এসালম গ্রুপ এই বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে প্রায় 2.25 লক্ষ কোটি টাকা, 1,70,000 কোটি টাকার উপরে তারা এখান থেকে পাচার করেছে। এগুলো যখন যাচাই বাছাই করা হয়েছে তখন দেখা গিয়েছে গোয়েন্দা রিপোর্টে যে এই টাকার অধিকাংশই হচ্ছে বিদেশে পাচার করা হয়েছে, দেশে এই টাকার সিংহভাগই আসলে নাই। অর্থাৎ সেখানে রিসিভার নিয়োগ দেওয়ার পরেও দেখা গিয়েছে এসালম গ্রুপের যে সম্পত্তি এই দেশে রয়েছে তা যদি একসাথে ক্রক করা হয়, তাতেও যে পরিমাণে ব্যাংক ঋণ তারা নিয়েছে এগুলো সবই হচ্ছে ব্যাড ডেট। একেবারে ব্যাড ডেটগুলো ঋণ পরিশোধ করতেও বেগ পেতে হবে, তাদের এই সম্পত্তি দিয়ে 10 ভাগের 1 ভাগও করা আসলে সম্ভব নয়। সেই পলাতক আসামিদেরকে আমরা জানি নির্বাচনের সময় তাদের সহযোগিতা নেওয়া হয়েছিল। সালাউদ্দিন আহমেদ যিনি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, তিনি নির্বাচনের পূর্বে নিজের দলের কাছ থেকেই শোকজ খেয়েছিলেন এসালমের গাড়ি ব্যবহার অথবা তাদের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করার জন্য। কিন্তু সেই এসালম আষ্টে পৃষ্ঠে আজকে জড়িয়ে ধরেছে বিএমপিকে। পাশাপাশি আরও কিছু অ্যাক্ট যেগুলো সংশোধন করা হয়েছে অথবা যেগুলো ল্যাপস করে দেওয়া হয়েছে, যেগুলো উত্থাপন করা হচ্ছে না, এগুলো জনমনে তীব্র সন্দেহ সংশয়ের সৃষ্টি করেছে। গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, এই অধ্যাদেশে কী সমস্যা? তারা নিজেরা বলে আমরা মাজলুম, আমরা আমরা জুলুমের শিকার, কিন্তু সংসদে দাঁড়িয়ে এই গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ তারা বাতিল করে দিচ্ছে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে, এবং জাতির সামনে মিডিয়া ব্যবহার করে মিথ্যাচার করছে তারা। সেখানে 5 জন কমিশনার তারা পদত্যাগ করেছে এবং কি সমস্যাগুলো হয়েছে তা তারা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছে। আইসিটি ট্রাইব্যুনাল যেখানে ফ্যাসিবাদ হাসিনার বিচার কার্য পরিচালিত হয়েছিল একেবারে ওপেনভাবে, জনগণের কাছে তার রেকর্ডেড, এবং সাংবাদিকদের নিয়ে এসে যেগুলো প্রচার করা হয়েছিল, সেখানে আইসিটির প্রধান যিনি ছিলেন চিফ প্রসিকিউটর, কোনো কারণ ছাড়াই তাকে সেই পদ থেকে তাকে স্যাক করা হলো। সেখানে যাকে বসানো হলো তিনি বলছেন এই রায় যেগুলো দেওয়া হয়েছে এবার পুনর্বিবেচনা করবেন। আমরা সরকারের কাছে সেই আহ্বান জানাচ্ছি। আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা বলতে চাই আমাদের এই কর্মসূচি কার্যসূচি জনগণকে সচেতনতামূলক কার্যসূচি আমরা পরিচালনা করব। জনগণের যেই প্রবলেমগুলো এখন ফেস করছে সেই কথাগুলো আমরা উত্থাপন করার জন্য চেষ্টা করব। প্রয়োজনের আলোকে স্থান সময় কাল পাত্রভেদে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। আমি আশা করি সরকার তার আগেই তার বোধোদয় হবে এবং সে খুব দ্রুতই জনরায় বাস্তবায়ন করবে। এই অল্প সময়ের ব্যবধানেই তারা এই বিল উত্থাপন করুক, সেই বিল পাশ করুক, জনমনে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসুক। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।